আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ ভোটার লিস্টের বিশেষ সংশোধনীর কাজ, যেটা পশ্চিমবঙ্গ সহ আরও 12টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেকেন্ড ফেজে এই কাজ শুরু হচ্ছে। ফার্স্ট ফেজে শুরু হয়েছিল বিহারে, তারপরে সেকেন্ড ফেজে এখন 12টা স্টেট এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে শুরু হচ্ছে, পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে আগামীকাল থেকে। এখানে আমরা জানব কি কি ইম্পর্টেন্ট ডেট রয়েছে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই এসআইআরের কাজ চলবে, এসআইআরের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কেমন হবে এবং কি কি ডকুমেন্ট আপনার লাগতে পারে, কতদিন পর্যন্ত এই এসআইআর চলবে, যদি আপনার কোনো কারণে এসআইআরের নাম বাদ চলে যায় তাহলে তার কি ব্যবস্থা রয়েছে, সমস্ত বিষয়গুলো বিস্তারিত জানবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেখছেন এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করেছে আজকে, যেখানে বলা হচ্ছে ফার্স্ট ফেজে বিহারে বিশেষ সংশোধনী ভোটার লিস্টের যে কাজ সেটা শুরু হয়েছিল এবং সেটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়েছে। সেকেন্ড ফেজের কাজ শুরু হচ্ছে 12টা স্টেট এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে। কোন কোন স্টেটে এখানে এসআইআরের কাজ চলবে? আন্দামান নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পন্ডিচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ ওয়েস্ট বেঙ্গলে। ইম্পর্টেন্ট ডেট যেগুলো এখানে বলা রয়েছে, এখানে দেখছেন প্রিন্টিং এবং ট্রেনিং পর্যায়ে শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 28শে অক্টোবর থেকে চলবে 23রা নভেম্বর পর্যন্ত। অর্থাৎ যে সমস্ত ফর্মগুলো রয়েছে সেগুলো প্রিন্টিংয়ের কাজ হবে এবং বিএলওদের যে ট্রেনিং পর্যায়ে রয়েছে সেগুলো এই 28 থেকে 23রা নভেম্বরের মধ্যে এই কাজটা চলবে। বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম বিতরণ করবেন এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পর সেই ফর্ম কালেক্ট করবেন। যে কাজটা শুরু হবে 4ঠা নভেম্বর থেকে চলবে 4ঠা ডিসেম্বর 2025 পর্যন্ত। ডেটগুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী আপনাদের বাড়িতে বিএলওরা আসবে এই ডেট অনুযায়ী, এবং একবার যদি আপনার বাড়িতে দেখা নাও পায় আপনাকে, পরবর্তীতে আবার ওনারা আসবে। তো প্রথমত আপনাকে ফর্মটা দিয়ে দেওয়া হবে, সেই ফর্মে কিভাবে ফিল আপ করতে হবে, কি করতে হবে না হবে ওনারাই বুঝিয়ে দেবেন এবং সেই মতো আপনি ফিল আপ করে দিতে পারবেন। সঙ্গে যা যা ডকুমেন্ট লাগবে সেগুলোও ওনারা দেখিয়ে দেবেন, সেই সমস্ত ডকুমেন্টও আপনি সেখানে শো করাতে পারবেন। এবার ডকুমেন্টের কথাও পরে আসবো আলোচনায়। এরপরে দেখুন ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, বাড়ি বাড়ি যে ফর্ম ফিল আপের কাজ, যেটা আপনি অফলাইন অনলাইন দুটোতেই ব্যবস্থা থাকবে, তবে অফলাইনেই ফর্ম পেয়ে যাবেন, সেটা দিয়েই আপনি ফিল আপ করে জমা দেবেন। 3 নাম্বার হচ্ছে ড্রাফট রোল প্রকাশিত হবে, যেটা 9 ডিসেম্বর 2025 তারিখে। তারপরে এই ড্রাফট রোলে, অর্থাৎ এই যে ভোটার লিস্টটা প্রকাশিত হবে, এই রোলে যদি আপনার কোনো কারণে নাম বাদ চলে যায় এই এসআইআরের থেকে, তাহলেও আপনি ক্লেম বা অবজেকশনের সুযোগ পাবেন। ক্লেম এবং অবজেকশনের ডেট কত রয়েছে? 9 ডিসেম্বর 2025 থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত আপনারা অবজেকশন জানাতে পারবেন। তারপরে সেগুলো হিয়ারিং বা শুনানি হবে ভেরিফিকেশন করে, সেগুলো 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত। এই যে যাদের নাম কোনো কারণে যদি ভুলবশত বাদ যায় সেগুলো ভেরিফাই করে আবার হিয়ারিং হয়ে ভেরিফাই হয়ে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত এই কাজটা চলবে। তারপরে ফাইনাল পাবলিশড হবে, যে ফাইনাল রোল অর্থাৎ সংশোধিত যে ভোটার লিস্ট সেটা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি 2026 তারিখে। তাহলে ডেটগুলো আশা করি আপনার মনে থাকবে, চাইলে এই পেজটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপরে দেখুন ডকুমেন্ট লিস্ট এখানে দেওয়া রয়েছে। ইলেকশন কমিশনের তরফ থেকে এই যে ডকুমেন্ট লিস্টটা দেওয়া রয়েছে, এখানে টোটাল 13টা ডকুমেন্টের কথা বলা রয়েছে। এই 13টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, বা 2002-এও যদি আপনার নাম থাকে তাহলেও কোনো সমস্যা নেই। তো সেই 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলেও তো কোনো সমস্যা থাকছে না। এছাড়া এই যে সমস্ত ডকুমেন্টের কথা বলা রয়েছে তার মধ্যে যে কোনো ডকুমেন্ট দেখালেই হবে। এনি আইডেন্টি কার্ড, যেটা গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্টের অর্ডার রয়েছে, বা পেনশন কার্ড রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের পিএসইউয়ের, তাদের ক্ষেত্রেও এই ডকুমেন্ট দিলেই হবে। এনি আইডেন্টিটি কার্ড
বা সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ, যেটা 1/7/1987 আগে, 1/7/1987 আগে যদি এরকম কোনো ডকুমেন্ট থাকে, অর্থাৎ ব্যাংকের পাসবই বা পোস্ট অফিসের পাসবই, এলআইসির দলিল, এই সমস্ত কিছু, তাহলেও আপনার কোনো সমস্যা নেই। বার্থ সার্টিফিকেট আপনি দেখাতে পারেন। আপনার যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে সেটাও এখানে ভ্যালিড রয়েছে। তারপরে ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ বোর্ডের যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেগুলো আপনি এখানে দেখাতে পারেন। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই স্টেট অথরিটি, অর্থাৎ স্টেট অথরিটির থেকে যদি রেসিডেন্সিয়াল কোনো সার্টিফিকেট থাকে তাহলেও আপনি এখানে দেখাতে পারেন। ফরেস্ট সার্টিফিকেট যেগুলো হয় সেগুলো আপনি দেখাতে পারেন। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেগুলোও আপনি দেখাতে পারেন। ন্যাশনাল রেজিস্টার করা যে সিটিজেনশিপ সার্টিফিকেট সেটাও আপনি এখানে ইস্যু করাতে পারেন। পারিবারিক নিবন্ধ সার্টিফিকেট রাজ্য সরকার বা লোকাল অথরিটির যদি থাকে সেটাও আপনি এখানে ইস্যু করাতে পারবেন। জমি বা বাড়ির যে এগ্রিমেন্ট কপি বা সার্টিফিকেট যদি থাকে গভর্নমেন্ট দ্বারা প্রদত্ত, তাহলেও আপনি সেটাকে এখানে ইস্যু করাতে পারবেন। এছাড়াও আধার কার্ড এখানে দেওয়া রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্ট লিস্টটা আপনি চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার দেখুন এনুমারেশন ফর্ম কেমন হবে সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে রাখি। পরবর্তীতে এই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে বা কি কি ডকুমেন্ট এর সাথে দিতে হবে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এটা দেখছেন এই যে ইনুমারেশন ফর্ম, এটা নিয়ে আপনার বিএলও আপনার বাড়ি বাড়ি আসবেন। আপনার নাম এখানে প্রিন্ট হয়ে থাকবে। উপরের যে লিস্টটা দেখছেন, ওপরের যে লাইনটা, এখানে আপনার নাম এবং এপিক কার্ডের নাম্বার, অ্যাড্রেস, এগুলো আগের থেকেই এখানে প্রিন্ট হয়ে থাকবে। আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এগুলো সমস্ত কিছু প্রিন্টেড থাকবে এই ফর্মের মধ্যেই। এগুলো আপনাকে কোনো কিছু লিখতে হবে না। উপরের পার্টটাতে এখানে একটা কিউআর কোডও দেওয়া থাকবে। ওল্ড ফটো যেটা আপনার ভোটার কার্ডে রয়েছে সেটা এখানে দেওয়া থাকবে। একটা কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ বর্তমান যে পাসপোর্ট সাইজ ছবি সেটা এখানে অ্যাটাচ করতে হবে, যেটা কালার ফটোগ্রাফের কথা এখানে বলা রয়েছে। এবার আপনাকে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে এইটা। এরপরে এখানে আপনার ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে, ডেট, মাস এবং ইয়ার, এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে আপনার আধার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করতে হবে, যদিও এখানে অপশনাল লিখছে তবুও আপনাকে এখানে দিতে হবে। আপনার মোবাইল নাম্বার, তারপরে আপনার ফাদার্স বা গার্জেন নেম এখানে এন্ট্রি করবেন। আপনার ফাদার্স বা গার্জেন্টের যে এপিক কার্ডের নাম্বার রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। আপনার মাদার্স নেম এখানে লিখতে হবে এবং আপনার মাদার্সের যে এপিক কার্ডের নাম্বার যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের ক্ষেত্রে এগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ মাদার্স নেম তো দিতে হবে, তবে মাদার্স নেমের পাশে এপিক কার্ড নাম্বার সকলের না দিলেও চলবে। যারা বয়স্ক লোক রয়েছেন বা যে এজ লিমিট রয়েছে সেই অনুযায়ী আপনাকে এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে। পরবর্তীতে এই নিয়ে আলোচনা করব। আপনার পাউস নেম অর্থাৎ স্বামী স্ত্রীর নাম এখানে লিখতে হবে, পাউসের এপিক কার্ড নাম্বার এখানে লিখতে হবে। এটা গেল এই পার্টটা। এরপরের পার্ট হচ্ছে এখানে দেখছেন এই যে পার্টটা আপনাদেরকে দেখালাম উপরের পার্টটা, সেটা আপনি ফিল আপ করলেন। এরপরে দ্বিতীয় পার্টটাতে হচ্ছে প্রিভিয়াস এসআইআরের যে ডিটেলসটা সেটা আপনাকে এখানে লিখতে হবে। প্রিভিয়াস এসআইআর অর্থাৎ 2002 সালে যে এসআইআর হয়েছিল সেই এসআইআরের ডিটেলসটা অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, সেগুলো আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ এই পার্টটা যদি আপনি দেখেন এখানে দেখবেন যে ডিটেলস অফ ইলেকটোরাল রোল অফ দি লাস্ট এসআইআর ইফ অ্যাপ্লিকেবল, যাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে সেই ক্ষেত্রে আপনার ইলেকটোরালে কি নাম ছিল, এপিক কার্ড নাম্বার কী ছিল, ইফ অ্যাভেলেবেল অর্থাৎ যাদের এপিক কার্ডের নাম্বার নেই তাদের ক্ষেত্রে না দিলেও চলবে। আপনার রিলেটিভ নেম কী ছিল, রিলেশনশিপ কী রয়েছে অর্থাৎ তার সাথে সম্পর্ক কী, ডিস্ট্রিক্ট, স্টেট এবং অ্যাসেম্বলি নেম, এখানে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, হ্যাঁ, এগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এবার যাদের ক্ষেত্রে আপনার রিলেটিভের নেমের সমস্ত ডিটেলস
পূর্ববর্তী এসআইআরের ডিটেলসগুলো প্রয়োজন হবে, সকলের ক্ষেত্রে না, তবে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই পূর্ববর্তী যে এসআইআর হয়েছিল সেই এসআইআরের আপনার রিলেটিভ অর্থাৎ বাবা মায়ের যে ডিটেলসটা রয়েছে সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হতে পারে। এখানে সেই সমস্ত ব্যক্তির সমস্ত ডিটেলসগুলো এখানে এন্ট্রি করতে হবে একই রকমভাবে, অর্থাৎ আপনার সাথে রিলেশন কি, স্টেট, ডিস্ট্রিক্ট, রিলেটিভ নেম, রিলেটিভের এপিক কার্ড নাম্বার, এগুলো। তো এই শেষের দিকের যে পার্টটা সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনটা বুঝে নিয়ে আপনাকে এখানে সই করতে হবে এবং বিএলও এখানে সিগনেচার করবেন। তো এই ফর্মটা সমস্ত ফিল আপ হয়ে তারপরে আপনি বিএলওকে জমা দিয়ে দিতে পারবেন। আশা করছি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে ফর্ম প্রকাশিত হলে সেই ফর্মে কিভাবে আপনি ফিল আপ করবেন সমস্ত জায়গাগুলো আরও একবার আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব।